শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয় বলছে ইসরায়েলি পত্রিকা। জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দীকে মুক্ত দিচ্ছে ইউক্রেন। এদিকে শিগগিরই ইউক্রেনে F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস। জানিয়ে দেব ক্রিমিয়ার আকাশে 5টি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব গত 24 ঘন্টায় ইউক্রেনে 1009 শতাধিক সেনা নিহত হয়েছেন, রাশিয়ার তথ্য প্রকাশ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পরিণতি নিশ্চিত পরাজয় বলছে ইসরায়েলি পত্রিকা। তেল আবিব থেকে প্রকাশিত একটি পত্রিকা লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ব্যাপারে তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছে, হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক ভিত্তিক যুদ্ধ হলেও ইসরায়েল নিশ্চিতভাবে পরাজিত হবে। আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ তার ভান্ডারে থাকা নিখুঁত সমরাস্ত্র দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করে। এই হামলার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় অধিবাসীরা তাদের ঘরবাড়ি ফেলে দক্ষিণের দিকে পালিয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম পালিয়ে যাওয়া ইহুদিবাদী সংখ্যা 60,000 বলে উল্লেখ করলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। কার্যত লেবাননের সীমান্তবর্তী অঞ্চলগুলো হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি বাহিনী অসহায় হয়ে পড়ে এবং বিষয়টি ইহুদিবাদী কর্মকর্তাদের মারাত্মকভাবে ভাবিয়ে তোলে। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইসরায়েলি দৈনিক হারেজ্য লেবাননের সঙ্গে যুদ্ধের ফলাফল সম্পূর্ণভাবে পরাজয় ও শিরোনামের এক সংবাদ সম্মেলনে লিখেছেন, লেবাননের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করলে, বিশেষ করে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান চালালে ইসরায়েল ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হবেন। লেবাননে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে মূলত দক্ষিণ লেবানন দখল করার চেষ্টা করতে চায় ইসরায়েল। এর মাধ্যমে তেল আবিব দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহকে উৎখাত করার বাসনা পোষণ করেন। কিন্তু দক্ষিণ হারেজ্য লিখেছে, ইসরায়েলি বাহিনী এই কাজ করার সামর্থ্য নেই। এটির সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলি পক্ষে নিতালি নদীর পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করা সম্ভব নয়। ইসরায়েলি সেনারা বড়জোর যেটি করতে পারে সেটি হচ্ছে সীমান্তে সীমিত আকারে এতটুকু অভিযান পরিচালনা করা যাতে উত্তর ইসরায়েল থেকে যারা দক্ষিণ ইসরায়েলে পালিয়ে গেছেন তাদের বাড়ি ঘরে ফিরতে নিরাপদ বোধ করা। লেবানন সীমান্তবর্তী পরিস্থিতিকে অত্যন্ত জটিল আখ্যায়িত করে ইহুদিবাদী পত্রিকা লিখেছে, এমনকি সেই রকম কোনো সীমিত পর্যায়ের অভিযানের ফলেও উত্তেজনা ভয়ানকভাবে বেড়ে যেতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দৈনিক হারেজ্য আরও লিখেছে, ইসরায়েলের সামরিক পদক্ষেপের যে জবাব হিজবুল্লাহ দেবে তাতে যুদ্ধ আর অল্প সময়ের সীমিত থাকবে না এবং ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ইসরায়েলের কৌশলগত অবকাঠামোতে হিজবুল্লাহর হামলা হবে এবং যুদ্ধের প্রথম ধাক্কায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। এদিকে আরেক ইসরায়েলি দৈনিক ইয়াহিদ আরোহান বলেছেন, লেবাননের বিরুদ্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম এবং অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোন ঢুকে পড়ার প্রমাণিত হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবেলা করতে সক্ষম নয়। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দীকে মুক্ত দিচ্ছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ের শর্তে হাজার হাজার কারাবন্দীকে মুক্ত দিচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে পূর্ব ইউক্রেনের একটি কারাগার থেকে কারাবন্দীদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে তীব্র সেনা সংকট মোকাবেলায় এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে সেনা সংকট মোকাবেলায় সেনা নিয়োগের শর্ত শিথিল করেছে ইউক্রেন। এর অংশ হিসেবে কারাবন্দীদের প্রথমবারের মতো সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। ইউক্রেনের উপ আইনমন্ত্রী ওলেনা বলেছেন, গত মাসে বিতর্কিত এক সেনা সমাবেশের প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের পর 3000-এরও বেশি বন্দী প্যারোলে মুক্ত পেয়েছে। তাদের সামরিক ইউনিটে নিয়োগ করা হয়েছে। দেশটির আইন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় 27,000 বন্দীকে যুদ্ধের শর্তে প্যারোলে মুক্তি দিতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের কাছে পাঠানো সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে প্রায় 42,000 বন্দী রয়েছেন। এই উদ্যোগের আওতায় সাক্ষাৎকার ও চিকিৎসা পরীক্ষা এবং সাজা পর্যালোচনার পর শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। ধর্ষণ, যৌন মামলা, 2 বা ততোধিক ব্যক্তিকে হত্যা এবং ইউক্রেনীয় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধীকারীরা যোগ্য বিবেচিত হবে না। লড়াইয়ের জন্য নির্বাচিত হলে প্যারোলে মুক্তিপ্রাপ্তদের প্রশিক্ষণ শিবিরে পাঠানো হবে। সেখানে অস্ত্র পরিচালনা ও লড়াই মৌলিক বিষয়গুলো শেখানো হয়। কোনো ইউনিটে যোগ দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ শেষ হয়। তিনি বলেন, অনেকে বীর হিসেবে বাড়ি ফিরতে চায়, কারাগার থেকে নয়। এটি তাদের জন্য অনুপ্রেরণা। এদিকে খুব দ্রুতই ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস।
ইউক্রেনে F-16 যুদ্ধবিমান সরবরাহ করবে নেদারল্যান্ডস। শিগগিরই দেশটিকে প্রতিশ্রুত 24টি F-16 যুদ্ধবিমান প্রথম চালানটি সরবরাহ করা হবে। এই তথ্য জানিয়েছে ডাচ সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছেন। সংসদে একটি চিঠিতে প্রতিরক্ষা মন্ত্রী কাতসা ওলগ্রেন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিমান সরবরাহ করার প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তাগত কারণে প্রথম চালানে কতগুলো বিমান থাকবে, সেগুলো কখন ইউক্রেনে পৌঁছাবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে ইউক্রেনকে F-16 সরবরাহ করার উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক একটি জোট। এই উদ্যোগে বাস্তবায়নে অন্যতম চালিকা শক্তির নেদারল্যান্ডস। এর আগে রোমানিয়ার একটি প্রশিক্ষক সুবিধায় F-16 সরবরাহ করেছিল ডাচ সরকার। সেখানে ইউক্রেনীয় পাইলট ও গ্রাউন্ড স্টাফদের যুদ্ধে বিমানগুলো চালানো এবং রক্ষণাবেক্ষণ করতে শেখানো হচ্ছে। এপ্রিলে ওলনগ্রেন বলেছেন, তিনি আশা করছেন ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রকে কয়েক মাসের মধ্যেই অস্ত্রের চালান পাঠানো শুরু করবে। এদিকে ক্রিমিয়ার আকাশে 5টি উড়ন্ত বস্তুকে ভূপাতিত করল রাশিয়া। অধিকৃত ক্রিমিয়ার আকাশে 5টি উড়ন্ত বস্তুকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এক টেলিগ্রাম পোস্টে এই দাবি করেছেন সেভাস্তোপোল ক্রিমিয়ান বন্দরের রুশপন্থী গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এক বিবৃতিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন, উপকূলীয় এলাকার কাছে বস্তুগুলিকে গুলি করা হয়। ওই অঞ্চলটি সেভাস্তোপোলের একটি অংশ। রাজভোজায়েভ জানিয়েছেন, বস্তুগুলোর ধ্বংসস্তূপ থেকে জঙ্গল ও বেশ কয়েকটি খোলা স্থানে আগুন লাগার খবর পাওয়া গেছে। এমনকি সেগুলোর আঘাতে একটি ভবনের জানালাও ভেঙে পড়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজভোজায়েভ। এদিকে গত 24 ঘন্টায় ইউক্রেনে 1009 শতাধিক সেনা নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় রুশ সেনাদের হামলায় ইউক্রেনে 1940 সেনা নিহত হয়েছেন। এর সাথে সাথে রাশিয়ার সেনারা ইউক্রেনের কাছ থেকে বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সেনা দলের সাথে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের 475 সেনা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার মধ্যাঞ্চলীয় সেনাদের দলের লড়াইয়ের সময় ইউক্রেনে 405 জন সেনা এবং রাশিয়ার পূর্বাঞ্চলীয় সেনা দলের সাথে লড়াইয়ে 120 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনা দলের লড়াইয়ের সাথে ইউক্রেনের 620 জন সেনা নিহত হয়েছেন। এদিকে খার্কিভ অঞ্চলে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সেনাদের সাথে লড়াইয়ে ইউক্রেনের 320 জন সেনা মারা গেছেন। রাশিয়ার ওই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালনা করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোকে রক্ষার জন্য বাফার জোন তৈরি করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত 24 ঘন্টায় রুশ সেনাদের হামলায় ইউক্রেনে 1940 জন সেনা নিহত হয়েছেন। এর সাথে সাথে রাশিয়ার সেনারা ইউক্রেনের কাছ থেকে বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সেনা দলের সাথে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে 475 জন সেনা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার মধ্যাঞ্চলীয় সেনাদের সাথে লড়াইয়ের সময় ইউক্রেনে 405 জন সেনা এবং রাশিয়ার পূর্বাঞ্চলীয় সেনা দলের সাথে লড়াইয়ে 120 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনা দলের সাথে লড়াইয়ে ইউক্রেনের 620 সেনা নিহত হয়েছেন।